বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেজটা দেখছিলাম, যেখানে বাংলাদেশের ৩৮ জনের একটা দল ঘোষণা করা হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে এএফসি কোয়ালিফায়ার্সে বাংলাদেশের প্রথম ম্যাচের জন্য। এবং এই লিস্টটা বানাতে ডিজাইনারের ওপরে ভালোই চাপ গেছে, এটা আমি বুঝতে পারছি, কারণ ৩৮টা নাম একবারে আটানো তো সহজ কাজ নয়। আর সাথে একটা প্লেয়ারের পজিশন, একই সঙ্গে প্লেয়ার কোন ক্লাবে খেলছে সেটাও দেখতে হচ্ছে। কিন্তু খুব মজা করে দেখছিলাম একটা বাংলাদেশের ন্যাশনাল টিমের স্কোয়াড, সেখানে আমি দেখতে পাচ্ছি যে আবাহনী, মোহামেডান, বসুন্ধরা কিংস, সব ক্লাবের প্লেয়ারই অনেক বেশি। বাংলাদেশ পুলিশ এফসি, এর মধ্যে ফট করে শেফিল্ড ইউনাইটেড, হ্যাঁ এর মধ্যে ফট করে অলবিয়া কালচো এফসি। কালচো এফসির ওটাকে একটু একপাশে সরিয়ে রাখলাম, মানে শেফিল্ড ইউনাইটেড ইংল্যান্ডের টিম, ব্র্যাকেটে আবার লেখা ইংল্যান্ড, ইএনজি। আর অলবিয়া কালচো এফসি, এটার নাম অনেকেরই জানার কথা না, আমি নিজেও আসলে ওইভাবে জানতাম না, আমি নতুন করেই ক্লাবটার নাম জেনেছি। ওটার নামের পাশে আবার ইতালি লেখা। বাংলাদেশ জাতীয় দলের ৩৮ সদস্যের যে দল ঘোষণা করা হয়েছে, স্কোয়াড ঘোষণা করেছেন হাভিয়ার কাবরেরা, বাংলাদেশ কোচ। তো সেই স্কোয়াডে দুজন বিদেশি লিগে খেলা ফুটবলার দেখতে পেয়ে আমি পার্সোনালি বেশ কি বলে এটাকে, মোটিভেটেড বা একটু অন্যরকম লাগছে। এরকম কিছুই বোধহয় আমরা বহুদিন ধরে দেখতে চেয়েছিলাম, যদিও এর পেছনে বাংলাদেশি হিসেবে আমাদের শ্রম নেই বললেই চলে। একটা ফুটবলারকে বেড়ে তুলতে হলে তো অনেক শ্রমের প্রয়োজন। একটা ফুটবলারকে ৭-৮ বছর বয়সে ফুটবল একাডেমিতে প্রবেশ করাতে হয়, এরপর সে ফুটবল খেলবে। এরপরে সবাই তো আর এইচএসসি পাস করে ডাক্তার ইঞ্জিনিয়ার হন না, তাই না? কেউ কেউ পড়াশোনা চালিয়ে যান, কেউ কেউ চালান না। এইভাবে একাডেমি শেষ করে কিছু ফুটবলার আসে, সেখান থেকে কেউ যদি প্রিমিয়ার লিগে যেতে পারে তো সেটা ওই দেশের ভাগ্য বা ওই দেশের ফুটবল স্ট্রাকচার কত ভালো তার উপরে নির্ভর করে। আমরা মোটামুটি বিনামূল্যেই সে হামজা চৌধুরীর মতো একজন ফুটবলারকে পেয়ে গেছি। তো এরপরে কতখানি তৃপ্ত হওয়া যায় এটা আমি জানি না, তবে তৃপ্ত হওয়ার যথেষ্ট কারণ আসলে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেনই। বাংলাদেশের ফুটবলের যে অমানিসা, সেখান থেকে কাটানোর, সেই ঘোর কাটানোর একটা লক্ষ্য হিসেবে দেখা হচ্ছে যে এই সব ফুটবলার, এবং তার ভিতরে হামজা চৌধুরী যে থাকবেন বাংলাদেশের এবারের ইন্ডিয়াকে ফেস করা স্কোয়াডে, এটা তো অবধারিতই ছিল। তবে এবার যেটা নতুন হলো সেটা হচ্ছে আমরা অফিসিয়ালি, আনুষ্ঠানিকভাবে আমরা জানতে পারলাম যে হামজা চৌধুরীকে বাংলাদেশ জাতীয় দলে ডাকা হয়েছে, এবং মার্চ মাসে ২৫ তারিখে ইন্ডিয়ার এগেইনস্টে যে ম্যাচটা, সেই ম্যাচের জন্য যে ৩৮ সদস্যের প্রাথমিক দল, সেখানে হামজা চৌধুরী আছেন। এখন এইটা চমক না, এটা খুব স্বাভাবিক। হামজা চৌধুরী কবে বাংলাদেশে আসবেন এটাও পরিষ্কার নয়। হামজা চৌধুরীর ১৫ তারিখে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ রয়েছে, এরপরে হয়তো তিনি বাংলাদেশে আসতে পারেন। ফুটবল ফেডারেশন যতটুকু আমাদেরকে জানিয়েছে যে তিনি হয়তো একদিনের জন্য আসতে পারেন, কিন্তু বাংলাদেশের এই দলটার সবার আসলে তখন সৌদি আরবে থাকার কথা। সৌদি আরবে একটা ট্রেনিং ক্যাম্প সেরে তারা ওখান থেকে সরাসরি সম্ভবত ভারতে যাবেন। সম্ভবত বলতে হচ্ছে, কারণ এর কোনো কিছুই এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। বিভিন্ন সময় যে খবরগুলো বলা হয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে, সেই অনুযায়ী এই লিস্টে যে চমকটা, ফাহমিদুল ইসলাম, অলবিয়া কালচো এফসির, তিনি মিডফিল্ডার, একেবারেই বয়সে তরুণ, বয়স তার ১৮ বছর। তবে যেটা খুবই সম্ভাবনার কথা, তিনি ইতালির বেশ বিখ্যাত একটা একাডেমি থেকে এসেছেন, সাম্পদোরিয়া থেকে। এবং সাম্পদোরিয়ার মতো ক্লাব সাধারণত ইতালিতে অনেক নামকরা ফুটবলারের জন্ম দিয়েছে, কিন্তু এরপর তার একটা ইনজুরির কারণে হয়তো তার ক্যারিয়ারটা ঠিক কাঙ্ক্ষিত লক্ষ্যে এখনো যায়নি। বয়স একদম তরুণ, তবে তিনি সেখানে অবশ্যই যেতে পারবেন। তাকে কল করাটা আমরা যতটুকু জানতে পারি, যেটা একেবারেই হাভিয়ার কাবরেরা নিজ চোখে দেখে, তিনি বাজিয়ে দেখে তাকে দলে নিয়েছেন। এই নামটা চমক হিসেবে আপনি ধরতে পারেন। তবে তিনি কেমন করবেন, আলটিমেটলি এই ৩৮ জনের দল নিয়ে বাংলাদেশ ইন্ডিয়ায় যাবে না। বাংলাদেশ ইন্ডিয়ায় যাবে হয়তো খুব বেশি হলে ২৭ জনের দল নিয়ে, অথবা সেটা খুব বেশি হলে ৩০ জন, এর বেশি আসলে হবে না। তো এই যে বাংলাদেশের দলটা আমরা পেলাম, এই দলটাকে যদি আমরা এক নজরে একটু ব্যাখ্যা বা কাটাছেড়া করার চেষ্টা করি, গোলকিপিংয়ে মিতুল মার্মা, হোসেন সুজন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান, ৫ জন গোলকিপারকে ডাকা হয়েছে। মিতুল মার্মা এই সিজনে বাংলাদেশের গোলকিপারদের ভেতরে সেরা পারফর্মার, এক গাদা ক্লিনশিট রেখেছেন এবারের লিগে, তিনি গোল বারের নিচে দাঁড়ানোর কথা। হোসেন সুজন মোহামেডানের গোলকিপার, মোহামেডান পয়েন্ট টেবিলের ১ নম্বরে। হোসেন সুজন যখন ছিলেন না, তখন সাকিব আল হাসান তার রিপ্লেসমেন্ট হিসেবে বেশ কিছু ম্যাচে ভালো করেছেন, যে কারণে তিনি ডাক পেয়েছেন। আর বসুন্ধরা কিংসের আনিসুর রহমান এখন ফার্স্ট চয়েস নন, মেহেদী হাসান শ্রাবণ হয়তো সেকেন্ড চয়েস। সেই ক্ষেত্রে এই গোলকিপারের যে লিস্ট, সেখান থেকে দুজন বাদ পড়ার কথা মূল স্কোয়াডে। ডিফেন্ডারদের ভেতরে হাসান মুরাদ, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, মোহামেডানের হয়ে
তিনি খেলছেন এবার, এবং শাকিল আহাদ তপু আন্ডার-20 সাফ জেতা ডিফেন্ডার। রহমত মিয়া তিনি কল পেয়েছেন। শাকিল হোসেন আবাহনীর, ঈসা ফয়সাল পুলিশ এফসির লেফট ব্যাক, তাজউদ্দিন, তারিক কাজী, তপু বর্মন, সাদউদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান। এই নামগুলোর ভেতরে আপনি আলাদা করে তারিক কাজী, যিনি নভেম্বরে ছিলেন না, তিনি তার ক্যাম্পে ছিলেন, আর্মি ক্যাম্পে, যে কারণে থাকতে পারে নাই, তিনি ডাক পেয়েছেন। সুশান্ত ত্রিপুরা ভালো পারফর্ম করার কারণে তিনি ন্যাশনাল টিমে কল পেয়েছেন। বেশ ভালো করছেন সুশান্ত ত্রিপুরা এই সিজনে। ইয়াসিন খান এবং জাহিদ হাসান, ইয়াসিন খানের ইনক্লুশনটা, ইয়াসিন খান ডাক পেয়েছেন। ইয়াসিন খানকে মনে করে দেখুন, সবশেষ তিনি যখন ইন্ডিয়ার এগেনস্টে খেলেছিলেন, আপনি তার এই ছবিটা সম্ভবত মনে করতেই পারেন। ইন্ডিয়ার এগেনস্টে সল্ট লেকে এই ম্যাচটা হয়েছিল 1-1 গোলে ড্র, এবং ওই ম্যাচে ইয়াসিন দুর্দান্ত করেছিলেন। এরপরে অবশ্য অনেকদিন ধরে তিনি জাতীয় দলে বাইরে আছেন, বাংলাদেশও ইন্ডিয়ার সঙ্গে এর পরে খেলেছে, কিন্তু ইয়াসিন খানের তখন খেলা হয় নাই। মিডফিল্ডে মোহাম্মদ হৃদয়, পাপন সিং, কাজেম শাহ পুলিশ এফসির, সোহেল রানা চন্দন, মাহবুবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভুইয়া, হামজা চৌধুরী, তারা সবাই আছেন। জামাল ভুইয়া শেষ ম্যাচে ছিলেন না, তিনি নভেম্বরে ম্যাচ খেলেন নাই, তিনি আবার ফিরেছেন জাতীয় দলে, খুবই অনুমিত ছিল। ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রাহুল, রফিকুল ইসলাম, ইমন শাহরিয়ার, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন আলামিন, পিয়াস আহমেদ নোভা এবং ফাহমেদুল ইসলাম। আরিফ হোসেন ভালো করছেন, লিগে ভালো করেছেন, ফরওয়ার্ড হিসেবে তাকে রাখা হয়েছে, নাম্বার 9, স্ট্রাইকার নয়। এই নাম যাদের দেখছেন তার ভেতরে নাম্বার 9 আলামিন, বাংলাদেশ পুলিশ এফসির এই মৌসুমে বাংলাদেশের লোকালদের ভেতরে টপ স্কোরের, বাংলাদেশের টপ স্কোরের যারা রয়েছেন পুরো লিগে, প্রিমিয়ার লিগে, তাদের ভেতরে তিনি একজন। এই আলামিন বাংলাদেশের ভরসার জায়গা হতে পারেন। তার প্লেইং স্টাইল ডিফারেন্ট, তার ভেতরে গোলের হাঙ্গার আছে, তিনি গোল করতে চান, তিনি প্রতিটা লুজ বলের জন্য তিনি দৌড় শুরু করেন, যে ব্যাপারটা বাংলাদেশের অন্যান্য ফরওয়ার্ডদের ভেতরে ওই অর্থে গেল কয়েক বছর ধরে দেখা যায় নাই। এই জায়গায় বেশ কজন নাম হয়তো শেষ পর্যন্ত বাদ পড়বেন, অনেকে এদের ভেতরে লিগে নিয়মিত খেলেনও নাই, কিন্তু হাভিয়ার কাবরেরা তাদেরকে ডেকেছেন। পিয়াস আহমেদ নোভা তিনি আরেকটা হতে পারেন, একটা ম্যাচে খেলেছেন মালদ্বীপের সঙ্গে, গোল করার সুবর্ণ সুযোগ ছিল, করতে পারেন নাই। এইবার তিনি হয়তো সেই ভাড়াটা কাটাতে চাইবেন, যেহেতু হামজা মতো ফুটবলার এসে গেছে এবং বাংলাদেশ হয়তো তাকে বক্স টু বক্স মিডফিল্ডার হিসেবে চাইবে দলে। সেই হিসেব থেকে আপনি বলতে পারেন যে বাংলাদেশের ফরওয়ার্ডদের গোল পাওয়ার সম্ভাব্যতা বেড়ে যাবে, কিন্তু তারা আসলে কত ভালো এবার বোঝা যাবে যে মিডফিল্ড থেকে সেই সাপ্লাই আসলে তারা ফিনিশিংয়ে সেই দক্ষতা দেখাতে পারছেন কিনা। আপনার কাছে জানতে চাই বাংলাদেশের এই স্কোয়াড কেমন হলো ভারতের মোকাবেলা করার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.